ইংলিশ বাজার কেন্দ্রের বিজেপি প্রার্থী অমলান ভাদুরীর সমর্থনে আজকের এই নির্বাচনী সভায় মঞ্চ উপস্থিত আমাদের সাংগঠনিক জেলার সভাপতি, আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ভাই অজয় গাঙ্গুলি, শ্রী সঞ্জিত মিশ্র, শ্রী গোবিন্দ মণ্ডল, শ্রী বিশ্বপ্রিয় রায়চৌধুরী, পবিত্রদা, মানবেন্দ্র, অজিত দা, সঞ্জিত দা, এখানে সকলেই আমার পরিচিত। 40 বছর ধরে ইংলিশ বাজারে আসছে। বিধানসভা নির্বাচনে এসেছি, লোকসভা নির্বাচনে এসেছি, মিউনিসিপ্যালিটির নির্বাচনে এসেছি, পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন জায়গায় প্রচার করতে এসেছি, দলীয় সাংগঠনিক কাজে এসেছে। কিন্তু আজকের আশা আর অতীতের আশার মধ্যে একটা নির্দিষ্ট মৌলিক পার্থক্য আছে। 2021 সালে যখন ইংরেজ বাজারে দাঁড়িয়ে বক্তৃতা করেছি, তখন আপনাদের সঙ্গে বলেছিলাম যে আপনাদের আশীর্বাদ চাই, সহযোগিতা চাই, সমর্থন চাই, ভোট চাই। আমরা তৃণমূল সরকারকে সরিয়ে পশ্চিমবঙ্গে একটা সরকার তৈরি করতে চাই। ইংরেজ বাজারের মানুষও আমাদের আশীর্বাদ দিয়েছে, কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ আমাদের আশীর্বাদ দেয়নি। আমাদের বিরোধী দলেরা শুনে বসিয়ে দিয়েছে। কিন্তু তার সঙ্গে কি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল ভারতীয় রাজনীতির ইতিহাসে। শতাব্দী প্রাচীন পার্টি কংগ্রেস এবং আরেকটি শতাব্দী প্রাচীন পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীকে তারা বিধানসভায় শূন্য করে দিয়ে পশ্চিমবঙ্গের মেরুকৃত রাজনীতির ধারাবাহিকতা বজায় রেখে বলে দিয়েছিলেন যে লড়াই হবে তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই। তৃণমূল কংগ্রেসকে যদি কেউ হারাতে পারে, বিজেপি হারাতে পারে। তাই সেই জন্যই আপনাদের কাছে সরাসরি ভোট চাইছি অমলান ভাদুরীকে বিজেপির পক্ষে। এই অধিকারের উপর ভিত্তি করেই আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি যে আমার গলা ভালো নেই। 22 দিনের বেশি সময় ধরে একাধিক মিটিং করতে করতে সারাদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলতে আমার গলা প্রায় কত বিকল। আর উত্তরবঙ্গ থেকে ঘুরে এসে আমাদের মুখ্যমন্ত্রীর মন ভালো নেই, মন ভালো নেই। আলিপুরদুয়ারে তৃণমূল নেই, দার্জিলিং এ তৃণমূল নেই, জলপাইগুড়িতে তৃণমূল নেই, কোচবিহারের তৃণমূল নেই, 2 দিনাজপুরের তৃণমূল নেই, বাংলায় তৃণমূল নেই। ফারাক্কা ব্রিজের আগে পর্যন্ত তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তৃণমূল কংগ্রেস 15 বছর ধরে আমাদের কি দিয়েছে আর কি দেয়নি এই হিসাবে খতিয়ান কত অনেক দূরের কথা। একটু আগে সঞ্জিতা বললেন যে আর সুজাপুর নয়, আর শামশেরগঞ্জ নয়, আর ধুলিয়ান নয়। এই ভোট আমাদের অস্তিত্ব রক্ষার ভোট। এই ভোট পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ বানিয়ে রাখার ভোট। বাংলার মানুষ 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা পায়নি। আজকে ইংরেজ বাজারে উঠেছিল পাকিস্তানের পতাকা, আমরা ভারতবর্ষে ছিলাম না। কিন্তু যে মানুষটা লড়াই করেছিলেন, যে মানুষ বিবাদমান সমস্ত জমিদার গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে এখান থেকে নিয়ে কলকাতায় শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে, মেঘনাথ সাহার কাছে পৌঁছে দিয়েছিলেন, তিনি শিবেন্দ্র শেখর রায় ছিলেন, যার নাম বর্তমান প্রজন্ম জানে না। ইতিহাসের পাঠ্যপুস্তকে তার নাম নেই। মালদার বর্তমান প্রজন্মের কাছে থেকে তুলে ধরা হয়নি, কারণ এটা একটা সুপরিকল্পিত চক্রান্ত দেশভাগের ইতিহাসকে মানুষের দিকে। একদম মানুষ ছিল 47 সালের আগে, যখন ভারতবর্ষের স্বাধীনতার রণদৌড় অহিংস এবং সহিংস আন্দোলনের মধ্যে দিয়ে একটা নিশ্চিত লক্ষ্যের দিকে পৌঁছে দিচ্ছিল, তখন ভারত মানুষে আওয়াজ উঠল মাইনরিটি হ্যাজ রাইট
of self-determination. We want the right of self-determination. আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই। দ্বিজাতি তত্ত্বের উপরে ভিত্তি করে ভারতবর্ষকে ভাগ করতে হবে। ভারতের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তখনও ভাগ হয়নি। তারা ঘোষণা করে দিলেন, ব্রিটিশের কাছে গিয়ে মেমোরেন্ডাম দাখিল করলেন যে 28টা রাষ্ট্রে ভারতবর্ষকে টুকরো করো, তারপরে ডমিনিয়ন স্ট্যাটাস ভারতবর্ষের হাতে তুলে দাও। আজকে সেই মুহূর্তের আন্দোলন মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার একাংশকে ভারতবর্ষের মধ্যে রেখে দিয়ে যশোর, খুলনার সঙ্গে এক্সচেঞ্জ করা হলো। 17ই আগস্ট আজকে মালদার মাটিতে পতাকা উঠেছিল ভারতবর্ষে। আমরা স্বাধীন হয়েছিলাম। মালদার মানুষ দাঁড়িয়ে বলতে পেরেছিলেন আমরা ভারতীয়। মালদার মানুষ দাঁড়িয়ে বলতে পেরেছিল ওই লালকেল্লা আমার, ওই তাজমহল আমার, ওই আদিনাথের মন্দির যেটা এখন কি একটা নাম হয়েছে ওটা আমার, ওই রামেশ্বরম আমার, কন্যাকুমারিকা থেকে কাশ্মীর, সোমনাথ থেকে গৌহাটি, কাছ থেকে কোহিমা, তার সঙ্গে মালদাবাসী আছে। আমরা ভারতীয়, আমাদের দেশ এক, আমাদের পতাকা এক, আমাদের একজনই প্রধানমন্ত্রী থাকবে। ঠিক সেই মুহূর্তে যে মানুষের আত্মত্যাগ করলেন, স্বাধীন ভারতের ইতিহাসে ভারতবর্ষের অখণ্ডতা সাম্য রক্ষা করবার জন্য যিনি নিজের জীবন বলিদান দিয়েছিলেন, তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। অসংখ্যবার এই মালদা জেলায় এসেছেন, হিন্দু মহাসভার নেতা হিসেবে এসেছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষাবিদ হিসেবে এসেছেন, ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা হয়ে এসেছেন, নির্বাচিত সাংসদ হয়ে এসেছেন, কেন্দ্রীয় মন্ত্রী হয়ে এসেছেন, শ্যামাহক মন্ত্রিসভার সদস্য হয়ে এসেছেন। এটা তার স্বচ্ছন্দ বিচরণ করেছিল। তাই জনসংঘের সময় থেকে আজ পর্যন্ত এই মামলার মানুষকে নতুন করে পদ্মফুল প্রতীক চিহ্ন চিনিয়ে দিতে হয় না। আর এখানে যারা বয়স্ক মানুষ আছেন, তারাও তাদের মন থেকে এখনো প্রতীক চিহ্নকে মুছে ফেলতে পারেন। আজকে আমাদের একটার পর একটা প্রজন্ম এই ইংলিশ বাজারের বুকে বিজেপির রাজনীতি করে গেছে। আমরা সেই অধিকার থেকে আপনাদের কাছে এসেছি যে দেখুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার আর নেই। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে। তৃণমূলকে আর আটকে রাখতে পারবে না। মুখ্যমন্ত্রী এটা জানেন, আর সেই জন্যই তার মন ভালো নেই, মন ভালো নেই। মুখ্যমন্ত্রী এই দলটাকে তৈরি করেছিলেন, নিজের সন্তানের মতো লালন পালন করেছেন। মুখ্যমন্ত্রী তার সোনার টুকরো ভাইদের চেনেন। তিনি জানেন দল যতক্ষণ ক্ষমতায় ততক্ষণ তৃণমূল কংগ্রেস আছে। দল যেদিন চলে যাবে সেদিন তৃণমূল কংগ্রেস নামক কোন রাজনৈতিক দল আর পশ্চিমবঙ্গে থাকবে। তারপরে গবেষণা হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, তৃণমূল কংগ্রেসকে আদৌ কোন রাজনৈতিক দল বলা যায় কিনা সেটা নিয়ে বিতর্ক শুরু হয়ে যাবে। আজকে হঠাৎ আপনাদের কাছে এসেছি নতুন কোন বিজেপির বার্তা দিতে পারে, শুধু আপনাদের মনে করিয়ে দিতে 15 বছর আগে যে সরকারকে আপনারা ক্ষমতায় এনেছিলেন, আপনারা জেনেই এনেছিলেন যে দীঘাকে লন্ডন করা যাবে না। ওইসব লন্ডন, গোয়া, সুইজারল্যান্ড, প্রত্যেকটা মহকুমায় একটা করে সুপার স্পেশালিটি হসপিটাল, 40,000 বন্ধ কারখানার দরজার তালা, এই সমস্ত কর্মকথা। কিন্তু মানুষ একটা বাধ্যতার সংস্কৃতি থেকে মুক্তি চেয়েছে। মানুষ ভেবেছিলেন আমরা আমাদের মতো করে কথা বলবো, আমাদের মতো করে প্রতিবাদ করব, আমার মতো করে সরকারের নীতি সিদ্ধান্তের বিরুদ্ধে আমি প্রকাশ্যে সমালোচনা করব। আমি সরকারের নীতি সমালোচনা করে আমার রাজনৈতিক মতবাদ মানুষের সাথে তুলে দেব। আমি নির্ভয় পতাকা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। যদি পঞ্চায়েত নির্বাচনে আমি জয়ী হই, তাহলে আমি বোর্ড গঠন করব। কেউ হস্তক্ষেপ করবে না, কেউ বাধা দেবে না। তাই ইস্যু ছিল বাংলার মানুষের কাছে একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। আমি কথা বলতে চাই।
আমি প্রতিবাদ করতে চাই। আর আজকে দীর্ঘ 15 বছর পর মুখ্যমন্ত্রীর বিদায় লগ্নে সেই একই ইস্যুটার সামনে রিস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনরুজ্জীবন। কারণ তৃণমূল কংগ্রেস দলটা আদতে কোনো রাজনৈতিক দল নয়। তৃণমূলের কাছে নির্বাচনটা কোনো পছন্দ নয়, নির্বাচনটা বাধ্যবাধকতা, নির্বাচনটা চয়েস নয়, কম্পালশন। তৃণমূল কংগ্রেসের যত আজকে মন্ত্রী হয়েছেন অধিকাংশই ছাত্র নেতা ছিলেন, নিজেদের জীবনে ওই ছাত্র পরিষদ করেছেন। কিন্তু দেখুন, পশ্চিমবঙ্গের সমস্ত কলেজের যে সংসদ নির্বাচনগুলোকে তারা বন্ধ করে দিয়েছে, সমবায় নির্বাচন সেগুলো বন্ধ। পশ্চিমবঙ্গের কোথাও কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই। রাজ্যপাল বলছেন যে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিদর্শনে যাব। উপাচার্য বলছেন আচার্যকে যে রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে দেখা করি, সেজন্য আপনি এখানে কোনো ওয়েলকাম গেস্ট নন, দয়া করে আসবেন না। বিধানসভার যিনি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, আইনজীবী, এই যুগের ধৃতরাষ্ট্র, ওনার কোন সঞ্জয় থেকে উনি খবর পান জানা নেই। উনিও বলে দিয়েছেন রাজ্যপালকে বিধানসভায় আসতে গেলে, মানে যার নামে রাজ্য পরিচালনা হয়, তিনি আসতে গেলে পারমিশন নিয়ে আসতে হবে। তৃণমূল কংগ্রেস আক্রমণ করছে বিচারপতিদের। কলকাতা হাইকোর্টের বিচারপতির বাড়ির দরজায় গিয়ে পোস্টার লাগিয়ে এসেছে। একজন বিচারপতির কক্ষে ঢুকে তাকে শারীরিকভাবে নিগৃহীত করেছে। একজন মহিলা হাইকোর্টের বিচারপতিকে টেলিফোনে প্রাণনাশে তার পরিবারের সর্বনাশ করে দেবার জন্য হুমকি দিয়েছে। এই পরিস্থিতির মধ্যে আজকে আমরা বসবাস করছি। আজকে একবার ভেবে দেখুন, গত 15 বছরে কারখানার দরকার তালা হয়েছে, বড় থেকে ছোট কারখানা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। 1016টা কোম্পানি লিকুইডেশনে চলে গেছে। 6300 বেশি কোম্পানি তাদের হেডকোয়ার্টারকে এখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে গেছে। মুখ্যমন্ত্রী বলছেন আমাদের স্টেট জিডিপি ন্যাশনাল জিডিপি থেকে বেশি। মুখ্যমন্ত্রী বলছেন আমি কৃষকের রোজগারকে 3 গুণ করে দিয়েছি। গত 1 মাসের মধ্যে 11 জন আলু চাষি আত্মহত্যা করেছে। এর রাজ্যে এই মুহূর্তে 42 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে। আমাদের রাজ্যের কৃষক আজকে ভিন রাজ্যে গিয়ে ধান কাটছে। বেঙ্গালুরু শহরের দ্বিতীয় কথ্য ভাষা বাংলা। 14,60,000 ছেলে মেয়ে আজকে সেখানে শিক্ষিত ছেলে, আপনাদেরই বাড়িতে লোকজন, তারাও তাদের কাজ করছে। এই হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে যে শিল্পপতিরা বলছেন এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি অতীতে কোনোদিন তৈরি হয়নি, আজকে সেই শিল্পপতিরা গত 10 বছর যাবত বিনিয়োগ করছেন ভিন রাজ্যে। তারা এই রাজ্যে থাকতে চাইছেন না, সবাই। কলকাতার একটার পর একটা অভিজাত পল্লী সম্পূর্ণ বৃদ্ধাশ্রম হয়ে গেছে। পশ্চিমবঙ্গের বহু গ্রাম পুরুষ শূন্য, সবাই পরিযায়ী শ্রমিক। গোটা রাজ্যটা তার পরিযায়ীদের রাজ্য হয়ে গেছে। এখানে ছাত্র পরিযায়ী, এখানে মেধা পরিযায়ী, এখানে পুঁজি পরিযায়ী, এখানে শিল্পী পরিযায়ী, এখানে শ্রমিক পরিযায়ী, এখানে কৃষক পরিযায়ী, এখানে শিল্পপতি পরিযায়ী। পশ্চিমবঙ্গ একটা বিরাট বৃদ্ধাশ্রম, আর সেই বৃদ্ধাশ্রমের মধ্যে দাঁড়িয়ে আমরা এই নির্বাচনে অংশ নেব। নিজেদের মধ্যে কথা বলো না। আমরা আবেদন করছি পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে আমাদের একবার সুযোগ দিন। আমরা জানি মানুষ তৎপর হয়ে আছে, আমরা হয়তো পিছিয়েছি, মানুষ আমাদের থেকে এগিয়ে গেছে। 15 দিন আগে মানুষ যখন গ্রামে যাচ্ছিলেন তখন গাড়ি থামিয়ে মানুষ বলছিল আমরা ভোট দিতে পারবো, তো সেই ব্যবস্থাটা একটু করুন। গত 7 দিন ধরে মানুষ আবার বলছেন কাউন্টিং স্টেশনে আপনাদের এজেন্ট যেন লোকজন যেন ঠিকঠাক থাকে সেটা দেখবেন, আমরা বাদ বাকিটা বুঝে নেব। অর্থাৎ এই লড়াইটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই নেই, এই লড়াই চলছে মামাটি মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই। এই লড়াই আর বিজেপি বনাম তৃণমূল নয়,
এই লড়াই হয়ে গেছে জনতা ভার্সেস মমতা, নো ভোট টু মমতা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কারণ মানুষ তৃণমূলকে বিদায় দিতে চাইছে। মুখ্যমন্ত্রী বিভিন্ন মঞ্চ থেকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বিবৃতি দিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত তিনি মাছের লেজ ধরেছে। আমরা কোন দিকে যাবো বলুন? প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা ক্লান্ত। আমরা শুনেছিলাম মানুষ যখন ডুবে যায় তখন খড়কুটোকে ধরে বেঁচে থাকতে চায়। এখন যখন তৃণমূল ডুবছে, তৃণমূল মাছের লেজ ধরেছে, বলছে বিজেপি মাছ খাওয়া বন্ধ করে। আচ্ছা, তিনি মাছের প্রসঙ্গে বলেন, মাছের বাংলা সম্পূর্ণ নয়। এই যে বহিরাগতের কথা বলছেন, আমাদের রাজ্যে মাছও তো বহিরাগত। অন্ধ্রপ্রদেশের মাছ আসছে, বিহারের মাছ আসছে, ঝাড়খণ্ডের মাছ আসছে, জোড়াপথে বাংলাদেশের মাছ আসছে, এমনকি আফ্রিকা থেকেও এখন পশ্চিমবঙ্গের বাঙালিদের রসনা তৃপ্ত করবার জন্য আমরা ওখান থেকেও মাছের আমদানি করছি। এটা হলো আমাদের বর্তমান চিত্র। তারপরে মুখ্যমন্ত্রী অন্য গল্পে চলে গেছে, নতুন রাজনীতি বিভাজনের লাগে, যে কোনো মূল্যে হিন্দুদের বিভক্ত করে দাও। আর তারপর 30% ব্লক ভোট আছে, সোনার টুকরো ভাই আছে, বাবরের ছেলে হুমায়ুন আছে, ওকে দিয়ে বাবরি মসজিদ তৈরি করা। জয় শ্রীরাম। কংগ্রেসের প্ল্যান বি, হুমায়ুনকে দিয়ে পিছনের দিক থেকে ক্ষমতায় ফিরে আসার প্রচেষ্টা। প্রয়োজন হলে হুমায়ুনকে উপমুখ্যমন্ত্রী বানিয়ে দেবে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে মিম আসছে, সাহস পাচ্ছে কি করে? হুমায়ুন বলল যে হিন্দুরা 30%, আমরা যারা মুসলমান আমরা 70%, যখন চাইব কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। আপনারা যদি সচেতন না হন, পরবর্তীকালে মালদা জেলায় থেকেও তো এ ধরনের কেউ আওয়াজ তুলবে, হরিশ্চন্দ্রপুরে বলবে, সুজাপুরে বলবে, ফারাক্কার ওদিক থেকে বলবে। আপনাদের ভবিষ্যৎ নিয়ে আপনাদের চিন্তা করতে হবে। মুখ্যমন্ত্রী একটি শব্দ উচ্চারণ করলেন না, সে ফিরাদ আগে তিনি আবার বললেন প্রকাশ্যে দাওয়াতে ইসলামের কথা, যে যারা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা। প্রত্যেক মুসলমানের উচিত একজন করে অন্তত হিন্দুকে নিয়ে এসে ওই কিসব একটা ওরা করে, করার আগে ওইসব করে ওদের একটা করে মুসলমান বানিয়ে দেবো। ফিরাদ হাকিম তো নিজের মন্ত্রিসভার সদস্য, পাশে অরূপ বিশ্বাস আছে, ওকে করতে পারে। একটা দৃষ্টান্ত স্থাপন করে তারপরে কিন্তু ওরা বলছে এইভাবে। মুখ্যমন্ত্রী কিছু বললেন না। এরপরে এলো ঈদ উল ফিতর, মুখ্যমন্ত্রী গেলেন, ওখানে যেতে উনি স্বচ্ছন্দ। কারণ আমাদের মুখ্যমন্ত্রী ধর্মেও আছেন, জিরাতেও আছেন, অঞ্জলিতেও আছেন, রোজাতেও আছেন। উনি গিয়ে বলে দিলেন বিজেপি প্র্যাকটিসিং ধর্ম ইজ এ গন্ধা ধর্ম। অর্থাৎ এই যে আমার সামনে মন্দির আছে, আপনারা যারা মাথা ঠেকাচ্ছেন, আপনারা গন্ধা ধর্ম করছেন। আপনাদের এই মুখ্যমন্ত্রীর যে ধর্ম, সে ধর্ম হচ্ছে আদিনাথ মন্দিরকে আদিনা মসজিদ বানানোর ধর্ম। আজকে সেটা আপনাদের বুঝতে হবে। আজকে বিভাজনের রাজনীতি আমাদের কোথায় গিয়ে পৌঁছে দিয়েছে। 1947 সালের 15ই আগস্ট, তার আগের স্লোগান গুলো মনে করে দেখুন। कान में पीड़ी, मुंह में पान, लड़के लेंगे पाकिस्तान থেকে শুরু হয়েছে। देश भाग होने पर स्लोगन पलटे गए, हंस के लिया पाकिस्तान, लड़के लेंगे हिंदुस्तान। গণভোটে সিলেট চলে গেল, তারপরও আমাদের বাঙালিদের শিক্ষা হয়নি। আমরা অনুপ্রবেশকে স্বাগত জানিয়েছি। আজকে শুধুমাত্র অবৈধ অনুপ্রবেশের মধ্যে দিয়ে আমাদের মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুরে ডেমোক্রেসি সম্পূর্ণ বদলে গিয়েছে। আজকে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন তারা সক্রিয় হয়েছে মালদার মধ্যে। মালদা মুর্শিদাবাদকে এপিক সেন্টার বানিয়ে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে বনাঞ্চল, সীমাঞ্চল, বিহার এবং ঝাড়খণ্ড, সেখানে লাভ জিহাদের সাথে সাথে লাভ ল্যান্ড জিহাদ শুরু হয়ে গেছে। আদিবাসীদের জমি পর্যন্ত তারা কেড়ে নিচ্ছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে
আমরা আজকে পশ্চিমবঙ্গে একটি নির্বাচন করতে চলেছি। ইন্দিরা গান্ধী জন্ম দিয়েছিলেন বাংলাদেশে। বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ী সর্বশক্তি দিয়েছেন, শ্রীমতী গান্ধীর পাশে দাঁড়িয়েছিলেন। তিনি বলেছিলেন নেশন ফার্স্ট। দেখা করতে গিয়েছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। প্রবল বিরোধিতা সত্ত্বেও বিভিন্ন আন্তর্জাতিক চাপের মধ্যে এবং আভ্যন্তরীণ বিশৃঙ্খলার মধ্যে শ্রীমতী গান্ধী বিরোধী দলনেতা অটল বিহারী বাড়িতে কথা বলতে গিয়েছিলেন। দীর্ঘ 1 ঘন্টা আলোচনার পরে যখন শ্রীমতী গান্ধী বেরোলেন, তখন বলে গিয়েছিলেন, আমি একজন নেতার সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু ফিরে যাচ্ছি একজন স্টেটসম্যানের সঙ্গে দেখা করতে। সেদিন কিন্তু আমরা পাশে দাঁড়িয়েছিলাম ইন্দিরা গান্ধী। আমাদের গোটা বিচার পরিবার এই মালদা মুর্শিদাবাদের সীমান্ত থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সেনাদের পাশে থেকে কাজ করেছে। সেই ইন্দিরা গান্ধী যিনি বাংলাদেশের জন্মদিনের, সেই ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত ইন্দিরা গান্ধী কালচারাল অ্যাসোসিয়েশনের 70,000 বইতে ধর্মান্ধরা আগুন লাগিয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত সেই সংগঠনটি সেই ইমারতকে ভেঙে দিয়েছে। ধ্বংস হয়েছে সত্যজিৎ রায়ের বাড়ি, ধ্বংস হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি, ধ্বংস করে দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। অর্থাৎ একটা মানসিকতা, যে মানসিকতার নালন্দা ধ্বংস করেছে, বিক্রমশিলা ধ্বংস করেছে, তক্ষশিলা ধ্বংস করেছে, সিটি অফ আলেকজান্ড্রিয়ার সবচেয়ে বড় লাইব্রেরিকে যারা আগুন জ্বালিয়েছে, সেই একই মানসিকতা আজকে বাংলাদেশে শ্রীমতী গান্ধী 70,000 বইতে আগুন লাগিয়ে দিয়েছে। আর সেই মানসিকতাই আপনার মুর্শিদাবাদে ওই ওয়াকফ নিয়ে আন্দোলনের নামে প্রাইভেট টিউটারের লাইব্রেরিতে আগুন লাগিয়ে দিয়েছে। আজকে মালদায় বসে তো আপনারা প্রতিধ্বনি শুনতে পাচ্ছেন। আপনারা দেখছেন ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি ভেঙে দেওয়া হচ্ছে। আর আমাদের মালদায় তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে দিচ্ছে। কারণ রাজনীতি কারা করছে আজকে, সেটা সবচেয়ে বড় কথা। তৃণমূল কংগ্রেসের মতো এমন দলটি কোথাও খুঁজে পাবে না। কোথাও নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি রিনোভেশন চলছে, একটু ঝাড়াই মোছাই করে ঠিকঠাক করছে। কিছু ছেলে পৌঁছে গেল, বলছে আমাদের না জিজ্ঞেস করে কাজ করা শুরু হলো কি করে? ওদের পরিবারের কোনো লোক বললেন, এটা কার বাড়িতে এসেছেন জানেন? এই বাড়ি কার বাড়ি? বললো কার বাড়ি? বলে সুভাষ ঘোষের বাড়ি। বলে তাহলে আপনারা কি করছেন? আপনাদের সঙ্গে কথা বলুন না, আপনারা ভেতরে যান, ভিতরে থেকে গিয়ে সুভাষটাকে পাঠিয়ে দিন, যাবো ওনার সঙ্গে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। এভাবেই সারা পশ্চিমবঙ্গ চলছে। এই পুরো সমাজটাকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। মেধাকে এখানে প্রতারিত করেছে। শিক্ষকের চাকরি 40,000 আলু পটলের মতো বিক্রি করে দিয়েছে। 26,000 মানুষের চাকরি চলে গেছে। ভবানীপুরের সামনে একদিন দেখি প্রবল লাঠিচার্জ, উত্তেজনা। প্রত্যেকেরই দেখলাম চেহারা ভালো যারা আন্দোলন করছে। এরা কারা? বলছেন এরা ভবিষ্যতের পুলিশ। কি বক্তব্য? বলছেন আমরা ইন্টারভিউ দিয়েছি, ফিজিক্যাল টেস্ট হয়ে গেছে, পরীক্ষায় পাশ করেছি, আমাদের নিয়োগ কবে হবে? অবরোধ করেছে ভবানী ভবন। অর্থাৎ ভবিষ্যতের পুলিশের উপরে বর্তমানের পুলিশ লাঠি চালাচ্ছে। এর নাম তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক দল ভারতবর্ষের কোথাও কেন, পৃথিবীর কোথাও পাবেন না। মুখ্যমন্ত্রী বলেছিলেন ক্ষমতায় আসার 1 বছরের মধ্যে যে সমস্ত 90% কাজ করে দিয়েছি। এত কাজ পৃথিবীর কোন সরকার করতে পারেনি যা তৃণমূল কংগ্রেস করে দেখিয়েছে। তৃণমূল কংগ্রেসের করে দেখানো কাজ আপনারা দেখতে পেলেন। এগিয়ে বাংলা এসআইআর দেখলেন, অসামান্য ঘটনা। সারা দেশে এসআইআর হবে। 12টি রাজ্যে এসআইআর চলছিল, কোথাও কোনো উত্তেজনা নেই, ভাঙচুর নেই, আন্দোলন নেই, কালো কোট করে সুপ্রিম কোর্টে যাওয়া নেই, বিডিও অফিসে আগুন নেই, পথ অবরোধ নেই, রাস্তায় উনুন জ্বেলে রান্না করা নেই, 15 ঘন্টা ধরে জজ সাহেবদের আটকে রাখা নেই, মুক্তির পরে তাদের গাড়ির উপরে পাথর বর্ষণ নেই, কোথাও নেই। অবিজেপি শাসিত রাজ্য কেরল, তামিলনাড়ু, সেখানে নেই।
ভারতবর্ষের কোনো জায়গায় পাবেন না। এমনি আমাদের মুখ্যমন্ত্রী কবি, এমনি আমাদের মুখ্যমন্ত্রী গীতিকার, আমাদের মুখ্যমন্ত্রী সুরকার, আমাদের মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনারকে দিয়ে চা আনাতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী বিকেলে ভোরের ফুল ফুটিয়ে দিতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী তবলায় জল তরঙ্গের আওয়াজ বার করে দিতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী সাধারণ মুখ্যমন্ত্রী নন, আমাদের মুখ্যমন্ত্রী রয়্যাল বেঙ্গল টাইগার। উনি নিজেই বলেছেন আমি রয়্যাল বেঙ্গল টাইগার, আমাকে ছেলেও ধরতে পারেন, আমাকে মেয়েও ধরতে পারেন, আমার সঙ্গে তো মারামারি করবেন না। তো তিনি তো কোন সাধারণ মুখ্যমন্ত্রী নন, অসাধারণ মুখ্যমন্ত্রী। অসাধারণ মুখ্যমন্ত্রীর অসাধারণ কাজ ভোটার লিস্ট। ভোটার লিস্ট তৈরি করেছেন কারণ আপনারা একটা ধৃতরাষ্ট্রের কথা শুনেছেন, মহাভারত। একজন ধৃতরাষ্ট্র, 100 সন্তানের পিতা। আর আমাদের ভোটার লিস্টে আমি দেখতাম 7টা, পরে আমার একজন কর্মী বন্ধু বললো যুব মোর্চার, দাদা তুমি ভুল বলছো, 7 নয় 11 জন ধৃতরাষ্ট্র, 100 সন্তানের পিতা, ছেলে মেয়ের বয়সের পার্থক্য 2 থেকে 3 মাস, মানে প্রোডাকশনের স্পিডটা চিন্তা করুন। 11টা ধৃতরাষ্ট্রকে বসে করেছে আমাদের ভোটার লিস্টের মধ্যে। আর বলছেন যে বিজেপি বহিরাগত থেকে এসেছে, আমরা নাকি বাইরের প্লেয়ার নিয়ে মাঠে নেমেছি। আরে রাজনীতির একটু খেলা নয়। আপনারা এখানেই ভাবছেন ধৃতরাষ্ট্র দেশে, ধৃতরাষ্ট্রে শেষ নয়। এগিয়ে বাংলা, নতুন সংস্কৃতি, ভাই বোনের বিয়ে, ব্যাপক আকারে ভাই বোনের মধ্যে বিয়ে হয়েছে। স্বামী স্ত্রী দুজনেরই বাবার নাম এক, পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট। স্বামীর বাবাও যে, স্ত্রীর বাবাও সে। এই কোথা থেকে এলো আজ পর্যন্ত কেউ বুঝে উঠতে পারে। আপনারা শুনেছেন বিস্কিট কোম্পানির অ্যাড খুব পপুলার ছিল। কোম্পানির নাম তো বলা যাবে না, আমাকে আবার বলতে পেয়েছে বিজেপি। দাদু খায় নাতি খায়, শুনেছেন? দাদু খায় নাতি খায়। এত অনুপ্রাণিত হয়ে গেছেন মুখ্যমন্ত্রী, ভোটার লিস্টে ঢুকিয়ে দিয়েছেন। 42 বছরের দাদু, 22 বছরের নাতি, দুজনেই ভোটার। ভাবতে পারছেন? 42 বছরের দাদু 22 বছরের ভোটার নামিয়ে দিয়েছে। কি করে নামালো? তার উত্তর পরের পাতায়। বাবার ছেলের বয়সের ব্যবধান হচ্ছে 10 বছরের বাবা, মানে 9 বছর বয়স থেকে এদের তো ডেকে এনে পদ্মবিভূষণ দিয়ে দেওয়া দরকার। এদের নিয়ে তৃণমূল কংগ্রেস বলেছে আমরা আগামী দিনে এগিয়ে যাবে বাংলা। কোন দিকে এগিয়ে যাবে কেউ জানে না। এগিয়ে যাবে যখন লোকসভা নির্বাচন আসে তখনই বলেন পরবর্তী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন 10 দিন পেরোলো, বক্তৃতা শুরু হলো, পোস্টার লাগানো, দেওয়াল লাগানোর কাজ শেষ। এবার শুরু হলো স্ট্রিট কর্নার, যেরকম হয়ে থাকে। তখন শুনতে পাবেন সরকারের চাবিকাঠি থাকবে আমাদের হাতে, আমরাই হব নিয়ামক শক্তি। তখন আর প্রধানমন্ত্রী নেই। আরো 10 দিন পেরিয়ে যাবে, ভোট যখন এসে যাবে, তখন বলবে বাংলা নিজের মেয়েকে চায়, অর্থাৎ ঘরের মেয়ে ঘরে ফিরে আসতে চায়। ডেঙ্গির মশা মারতে পারে না, আর মোদি মারতে চলে গেছে। আর তারপরও আরেকটা রাজনৈতিক দল এখানে ঘুরে বেড়াচ্ছে পিছনের দরজাতে। এদের দেখলে তো আমার ছাত্রাবস্থার একটা গান মনে পড়ছে। সিপিএম এর নেতা বিবৃতি দিচ্ছেন টিভিতে যে আপনারা নির্বাচনে লড়ছেন কেন? বলছেন এই নির্বাচনে আমাদের ভোট বাড়বে। তার মানে কি? আপনি বলুন তো, যে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সেও তো বলে আমি জিতবো। জিতবো বললেই তো আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। আপনি যদি গাছের একদম উপরের দিকে তাকান তবেই আপনি গাছের মাঝামাঝি পর্যন্ত পৌঁছতে পারবেন। আর যদি মাঝখানের দিকে তাকিয়ে থাকেন, কুড়িতেই ঘোরাঘুরি করতে হবে। সিপিএম বলছে আমরা জিতবো না, আমাদের ভোট বাড়বে। ভোট বাড়বে মানে কিসের জন্য? মানে তৃণমূলকে জেতানোর জন্য। এখন যদি বুদ্ধদেব ভট্টাচার্য আর ওরা
মানে ওদের পূর্বপুরুষরা এখন এদের দিকে তাকিয়ে হয়তো স্বর্গ থেকে গান গাইছে, এ লাল দপট্টে বালি, তার নাম এটা কি সিপিআই এর না এটা তৃণমূল কংগ্রেস? এখন কি ভালোবাসা দুজনের মধ্যে ভাবা যায় না। একদিন এখন তিনি আবার প্রার্থী নির্বাচনের নাম করবো না, সিপিআইএম এর ছাত্র নেতা ছিলেন না যুব নেতা ছিলেন, উনি হালকা করে অমিত মিত্রকে দিল্লিতে একটু মাথায় আদর করে দিয়েছিলেন। তার জন্য এক রাত্রে তৃণমূল কংগ্রেস সিপিআইএম এর 922টা পার্টি অফিস ভেঙে তাকে দখল করেছে। আজকে সেই সিপিআইএম তাদের দেখলেই অন্ধকারে তৃণমূল ডাকছে, বলছে এই রাগ করেছে, এমনি করে না, এসো না, এদিকে এসো। কি ভালোবাসা, এত কাছাকাছি, এত কাছে দুজন, এত কাছে। পিছনের দরজা দিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় ফিরিয়ে আনার এই চক্রান্তের বিরুদ্ধে আপনি সমস্ত মাল্লাবাসীকে এক। দেখুন এই লড়াইটা অম্লান ভাদুড়ি কিংবা বিজেপির যে তাহার লড়াই নয়, ইংলিশ বাজারে আমাদের লড়াই মার্জিন বাড়াতে হবে। ইংলিশ বাজার থেকে একটা জোরে ধাক্কা লাগাতে হবে। এই সরকারটা তো যাবে, সরকার চলে গেছে, তৃণমূল নেই, তৃণমূল থাকতে পারে না। কালের নিয়ম মেনে, রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনে, সমাজ বিজ্ঞান মেনে নিয়ে তৃণমূল কংগ্রেসের বৃত্ত সম্পূর্ণ হয়েছে। একটা রাজনৈতিক দলের দর্শন যদি হয় জো জিতাবো সিকান্দার, আর একটা রাজনৈতিক দলের মূল বক্তব্য যদি হয়, লক্ষ্য যদি হয় বুথে লিড দেওয়া, সেই রাজনৈতিক দল তাদের ক্ষমতায় থাকতে পারে। যেদিন ক্ষমতা এসেছিলেন এ রাজ্যের ঋণের পরিমাণ ছিল 1,92,000 কোটি টাকা, আজকে 7 লক্ষ কোটি টাকার সীমারেখা পার করে দিয়েছে। 43টা রেলের প্রজেক্ট বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গে, তার কারণ হচ্ছে জমি জট। 2200 কিলোমিটারের বেশি আমাদের সঙ্গে বাংলাদেশের বর্ডার, 562 কিলোমিটার আনফেন্সড, কাঁটা তারের বেড়া লাগানো যায়নি, কারণ রাজ্য সরকার জমির ব্যবস্থা করে দিতে পারে। অসংগঠিত শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী করেছিলেন পিএম বিশ্বকর্মা, অর্থাৎ যারা সাইকেল দোকানে কাজ করেন, যারা ছোটখাটো রাজমিস্ত্রির কাজ করেন, কাঠের মিস্ত্রির কাজ করেন, মোটর সাইকেল সারাইয়ের কাজ করেন, প্লাম্বিং এর কাজ করেন, জল কলের কাজ করেন, কিংবা ইলেকট্রিশিয়ানের কাজ করেন, তাদের জন্য পিএম বিশ্বকর্মা সরকারি সহায়তা 7.5 লক্ষ অ্যাপ্লিকেন্ট পশ্চিমবঙ্গের 1 টাকাও কেউ পাননি। পরিকল্পনাকে বাস্তবায়িত করা যায়। আপনাদের বাড়িতে যার অর্থনৈতিক অবস্থা যেরকম, যার যত বড় বাড়ি সেরকম, নিজের মতো করে উপরে লাগিয়ে নিন সোলার প্যানেল, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, বিনা পয়সায় আলো জ্বলবে, বিনা পয়সায় ফ্রিজ চলবে, বিনা পয়সায় পাখা চলবে, বিনা পয়সায় টিভি দেখবেন, উদ্বৃত্ত বিদ্যুৎ কিনে নেবে। সারা ভারতবর্ষ জুড়ে এই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে, পশ্চিমবঙ্গে করতে দেয়নি, কারণ ভেন্ডেটা পলিটিক্স, প্রতিহিংসার রাজনীতি, কেন্দ্র বিরোধিতার রাজনীতি, মোদী বিরোধিতার রাজনীতি। সারা ভারতবর্ষে আপনারা বেড়াতে যান, নিম্ন মধ্যবিত্ত বাঙালিও বছরে একবার পরিবার নিয়ে বাইরে বেড়াতে যান। যদি কেউ অসুস্থ হয়ে পড়েন, অত টাকা তো সঙ্গে নেই, হসপিটালে ঢুকলেই তো 1 লাখ, আপনি পাবেন কোথায়? যদি আয়ুষ্মান ভারতের কার্ড থাকতো পকেটে, যে কোনো মালদাবাসী ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে অসুস্থ হয়ে গেলে তার চিকিৎসা করাতে পারতেন। 42 লক্ষ পরিযায়ী শ্রমিক, প্রত্যেকের কাছে নাকি স্বাস্থ্যসাথী কার্ড আছে। পশ্চিমবঙ্গের বাইরে ওই কার্ডটা কাজ করে না, কারণ ওটা আসলে স্বাস্থ্যসাথী নয়, ওটা ভোট সাথী কার্ড। ভোট শেষ, কার্ড শেষ, কার্ডের কোনো গ্রহণযোগ্যতা নেই। মুখ্যমন্ত্রী এ রাজ্যে করতে দেয়। হঠাৎ বললেন কি সবকিছু তো আমি করেছি, কে কি করল? আমার দেখে নকল, আমি করেছিলাম স্বাস্থ্যসাথী, সবই উনি করেছেন, আমরা ওনার দেখে দেখে করছি। আমরা তো ওনার থেকেই শিক্ষা নিয়েছি। দেখুন, সংস্কৃতে একটা কথা আছে, মহাজন গত পন্থা। তো মাস্টারমশাই ঠিক বলছি, গোবিন্দদা বলে দিয়েছেন ঠিক, মাস্টারমশাই মহাজন গত পন্থা, মানে মহাজনরা যে পথে যায় সেটাই হচ্ছে আসল পথ।
অনুপ্রেরণা পেয়েছি। 2005 সালে উনি এক গুচ্ছ ভোটার লিস্ট স্পিকারের টেবিলে জুড়ে ফেলে দিয়ে বললেন যে সব বাংলাদেশিদের নাম ভরিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস, আর এই নিয়ে নির্বাচন লড়া যাবে না। সে কি বলে চোখের জল ফেলতে ফেলতে বেরিয়ে চলে গেলেন। সেই চোখের জলের কেউ কি কোনো মূল্য দেবে না? চোখের জলের তো কোনো রং হয় না। আমরা এগিয়ে এসেছিলাম, আমরা ওখানে গিয়ে বলেছি যে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার যৌক্তিকতা আছে। পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গে ভোট দেবে, বাংলাদেশের লোক ভোট দেবে না, অনুপ্রবেশকারী ভোট দেবে না। আমরা তো ওনার পথেই যাচ্ছি, উনি তারপরেও কেন খেপে যাচ্ছেন? আমরা কিছু বুঝে উঠতে পারছি না। আর কংগ্রেস আর একটা দল আছে, তার সঙ্গে হাত মিলিয়েছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস মাঝে মধ্যে বড় বড় স্বপ্ন দেখে, স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে না। কংগ্রেসের নেতা ছিলেন প্রণব মুখোপাধ্যায়, আমাদের স্বর্গীয় রাষ্ট্রপতি। তিনি স্বপ্ন দেখেছিলেন, তিনি চেষ্টা করেছিলেন ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। কংগ্রেসের স্বপ্ন আমরা ঠিক করে দিয়েছি, সিএ লাগু করে। আমরা ঠিক করেছি জিএসটি করে, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। এই যে সিএ হয়েছে, এই কথা তো জওহরলাল নেহেরু বলেছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল বলেছিলেন, মহাত্মা গান্ধী বলেছিলেন নির্বাচনের সামনে দাঁড়িয়ে যে তোমাদের নাগরিকত্ব দেব। কংগ্রেস 75 বছর ধরে নাগরিকত্ব দিতে পারেনি। সেই নাগরিকত্বের অধিকার, মানুষের অধিকার দিয়ে বলেছে যে ওপার বাংলায় যে ঘোষ ঘোষ দত্ত মিত্র, ওপার বাংলায় যে চাকমা, যে বৌদ্ধ, যে রাজবংশী, যে খামপুরীরা আছে, ওপার বাংলায় যে গুপ্তা আছে, জয়সওয়াল আছে, যে মারোয়ারি আছে, ওরা আমাদের রক্ত, আমাদের ভাই। ওরা আক্রান্ত হলে আমরা ব্যথিত হই, ওদের চোখের জল আমাদেরও চোখের জল। তাই ওখানে অত্যাচার যাতে বাংলাদেশে আগামী দিনে মালদায় না হয়, সেটাকে রক্ষা করবার দায়িত্ব আমাদের নিতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি মুসলমানদের বেছে বেছে টার্গেট করেছে, আমরা নাকি মুসলমানদের টার্গেট করেছি। আচ্ছা আপনি বলুন, যে মানুষ মারা গেছে, যে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছে, আজকে কেন আপনি তাকে জোর করে ভোটার লিস্টের নামটা লিখে দেবেন? তার তো আপনি পিণ্ডদান করে দিয়ে চলে এসেছেন গয়ায়। আবার কুরুক্ষেত্র, অনেক জায়গায় পিণ্ডদানের জায়গা আছে, কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা এসব আছে না, এসব বাংলার মধ্যে কাছে। এই সমস্ত করে চলে এসছে, তাদের ভোটার লিস্টে কি দরকার? আমার বাবা মা কোভিড কালে তৃতীয় ফেজ, থার্ড ফেজে 18 দিনের ব্যবধানে চলে গেল। আমি ভোট দিতে গেলাম বিধাননগর, আমার পাড়ার এমপিজি স্কুলে, বিধাননগর কর্পোরেশন নির্বাচন। সকাল 9টায় ভোট দিয়ে পার্টি অফিসে চলে গেলাম। তখন আমাদের সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে আমার একটা মিটিং ছিল। আমরা 4-5 জন বসে কথা বললাম। 6টার সময় যখন পার্টি অফিস থেকে বেরোচ্ছি, খবর পেলাম যে আমার মা, আমার বাবা দুজনেই এসেছিলেন, হাতে হাত ধরে এসেছিলেন, বিকেল 4টের সময় ভোট দিয়ে চলে গেছেন। আমি যদি ঠিক একটু দেরিতে যেতাম, দেখা হতো। আমার কাকা কাকিমা তারাও করতো, তারাও ভোট দিয়ে গেছে। এখন মুখ্যমন্ত্রী কিছু অন্যায় বলছেন, কিছু কিছু কথা ওনার গ্রহণ করতে হবে। উনি বলছেন ওরা মারা গেছে তো কি হয়েছে, ওরা তো কারোর বাবা ছিল, কারোর মা ছিল, কারোর প্রেমিকা ছিল। একটু হিউম্যান ফেস, একটু মানবিক, একটু চিন্তা করে ওদের নামটা ভোটার লিস্টে লিখে দেওয়া যায় না? মুখ্যমন্ত্রী ভাবে চলে গেছে। তখন যাই হোক, সব থেকে গন্ডগোল চলছে। মুসলমানদের প্রতি কি ভালোবাসা, অপ্রিয়ে জীবন্ত মুসলমান মহিলা এবং শিশুদের পুড়িয়ে মেরে দিল। বলছেন কেন্দ্রের বঞ্চনা, 100 টাকার টাকা নেই, আবাস যোজনার বাড়ি নেই। আরে প্রধানমন্ত্রী তো জমিদারির টাকা দিচ্ছেন না, প্রধানমন্ত্রী বলছেন টাকা নাও, হিসাব দাও। মুখ্যমন্ত্রী একই অবস্থান, আমি টাকা নেব, ওটা আমার অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়া ওটা আমার অভ্যাসের মধ্যে পড়ে না। এভাবে তো কোনো সরকার চলতে পারে না। এভাবেই পশ্চিমবঙ্গ কিন্তু যাবে। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী একটার পর একটা প্রকল্পকে তিনি এ রাজ্যে বাস্তবায়িত করতে দিচ্ছেন না। আপনারা জানেন উত্তর 24 পরগনায়, উত্তর 24 পরগনায় অশোকনগর অয়েল ফিল্ড, যেখান থেকে তেল উঠতে শুরু করলে 100 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে তেল উঠবে।
1,000 কোটি টাকার বেশি সেখানে ইনভেস্ট করেছে ভারত সরকার। 65 বছর ধরে সেখানে তেলের খোঁজ চলছে। 2018 সালে ভারত সরকার চিঠি লিখে মুখ্যমন্ত্রীর কাছ থেকে পিএমএল পেট্রোলিয়াম মাইনিং লিজ চেয়েছে। মুখ্যমন্ত্রী দীর্ঘ 21টা চিঠি পাঠানোর পরে গত বছর স্যাংশন করেছেন, মানে পারমিশন দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কাজ শুরু হতে পারেনি, এভিকশন প্রসেস শুরু। বাঁকুড়া ঝাড়গ্রামে বিপুল ম্যাঙ্গানিজের ভান্ডার ময়েল ভারত সরকারের পিএসইউ 4বার চিঠি লিখেছে, এখনো পর্যন্ত সরকার পার্টিসিপেট করেনি। অশোকনগর অয়েল ফিল্ড কার্যকর হয়ে গেলে সরাসরি প্রতি বছর 8,000 কোটি টাকা রয়্যালটি পাবে পশ্চিমবঙ্গ। আর 100 স্কোয়ার কিলোমিটারের এলাকায় যদি আগে তেল খননের কাজ শুরু হয়, উইন্ডফল গেইন কে পাবে? রাজ্য পাবে। গোটা উত্তর 24 পরগনার চেহারা বদলে দেবে। উত্তর 24 পরগনার রানাঘাটে সেখানে বিস্তীর্ণ অঞ্চলে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে, রাজ্য সরকার উৎসাহ দেখাচ্ছে। পুরুলিয়ায় রেয়ার আর্থ মিনারেল সন্ধান পেয়েছে ভারত সরকার। নিলাম হলে সরকার যদি পার্টিসিপেট করে রাজ্য সরকার কয়েক লক্ষ কোটি টাকা মূল্যের, কিন্তু রাজ্য সরকার তার মধ্যে নেই। রাজ্য সরকার বলছে যে যেখানেই আছে সেখানেই ভালো থাক। তেল মাটির নিচে আছে, ম্যাঙ্গানিজ মাটির নিচে আছে, রেয়ার আর্থ মিনারেল মাটির নিচে আছে, ওরা ঘুমিয়ে থাক, সবাই ঘুমিয়ে থাকবে। আর মুখ্যমন্ত্রী কি করবেন? উনি দেউচা পাচামি থেকে উনি কয়লা তুলবেন, কিন্তু দেউচা পাচামি থেকে কে উঠছে, কিভাবে উঠছে, ওখানে আদিবাসীরা কি অবস্থায় আছে, এটা জানার জন্য আজ পর্যন্ত কোন সাংবাদিক ওখানে পৌঁছতে পারেননি। যারা গিয়েছিলেন তারা আক্রান্ত হয়েছে। এই হচ্ছে মুখ্যমন্ত্রী। কি হবে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ? সামান্য অর্থনৈতিক সম্পত্তি থাকলে উচ্চ মাধ্যমিকের পর ছেলে মেয়েকে পশ্চিমবঙ্গের বাইরে পাঠিয়ে দিচ্ছে। আরে আমাদের নদী আছে, আমাদের সমুদ্র আছে, আমাদের পোর্ট আছে, আমাদের দুটো রাজ্য আছে আমাদের সংলগ্ন, যারা অত্যন্ত বেশিভাবে আকরিক তাদের কাছে আছে, ইমেন্সলি মিনারেল রিচ স্টেট দুটো আছে। আমাদের জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে। আর প্রথম বিশ্বের দরজা খোলা আছে, উত্তর পূর্ব ভারতের গেটওয়ে আছে, আনইন্টারাপ্টেড ওয়াটার সাপ্লাই আছে, সারপ্লাস পাওয়ার আছে, বিদ্যুৎ আছে, আমাদের এখানে ম্যান পাওয়ার আছে, আমাদের স্কিল লেবার আছে, আমাদের এখানে মেধাবী ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তারপরে পশ্চিমবঙ্গে কোনো বিনিয়োগ নেই। আজকে আমাদের বাঙালিরা ইসরো থেকে নাসা পর্যন্ত বাঙালি। আপনি এমসে যান, বড় চিকিৎসক বাঙালি। আপনি মহারাষ্ট্রের হসপিটালে যান, ওই আম্বানিদের হসপিটালে যান, ওখানেও বাঙালি। বাঙালি সর্বত্র আছে, শুধু পশ্চিমবঙ্গে নেই, কারণ এটা পরিযায়ীদের রাজ্য বানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যাই হোক, এবারে প্রথমেই বলছিলাম একটা অন্য সময় বক্তৃতা করতে এসেছি। যখন পশ্চিমবঙ্গের মানুষ স্থির করে নিয়েছেন এই সরকারটাকে তারা বিদায় দেবেন, যখন মানুষ ধরে নিয়েছেন এটা লিভিং ফসিল, তখন আমাদের মুখ্যমন্ত্রী আবার দেবতাদের বাড়ি বাড়ি করছেন। গণদেবতার কাছে মুখ্যমন্ত্রী চলে গেছে, কিন্তু মুখ্যমন্ত্রী তো সাধারণ প্লেয়ার নন, উনি ছোট প্লেয়ার নন। উনি ঠিক নেমে পড়েছেন ময়দানে, এবার অন্য চেহারায়। প্রথমে মাছের লাচ ধরলেন। মা কালীঘাটের মা কালী অনেকদিন আগেই হাত তুলে নিয়েছেন, বলেছেন আমি পারবো না, তুমি আমার প্রতিবেশী হতে পারো, সকালবেলা উঠিয়ে আমার মুখ দর্শন করতে পারো, আমার নাম করতে পারো, কিন্তু বকদুইয়ের পরে, আরজিকরের পরে একজন মহিলা হয়ে কি করে আমি তোমার সরকারের আগে দাঁড়াতে পারি? আমার বাঙালি বলছেন এরপরে জিব্বার মধ্যে জিভ ঢুকিয়ে দিতে হবে। এই কঠিন পরিস্থিতি তোমায় দেখে আমি পারছি না, তুমি যাও। মুখ্যমন্ত্রী চলে গেলেন। মুখ্যমন্ত্রী চলে গেলেন কোথায়? গভর্নর দেবের কাছে। ওখানে গিয়ে কি একটা গন্ডগোল হলো, পান্ডাদের সঙ্গে ফিরে এলেন, এসে বললেন আমি জগন্নাথ দেবের মন্দির এখানেই বানাবো। আমরা ভালো তাও উনি মাজার না বানিয়ে বা ওই জাতীয় কিছু একটা বাবরি মসজিদ না বানিয়ে মন্দির যদি বানান খুবই ভালো, কারণ বাবরি মসজিদটা ওনার অনুমোদনে হচ্ছে। তৃণমূলের অনুপ্রেরণায় বাবরি মসজিদ হুমায়ুন তৈরি করছে। হুমায়ুনের তৃণমূল, তৃণমূলই হুমায়ুন। মিম আসছে কেন? কারণ তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতি তৈরি করেছে, তার জন্য
জন্যই করেছে। আজকে উনি বললেন জগন্নাথ দেবকে নিয়ে আসতেন, জগন্নাথ দেবের কাছে গিয়ে বললেন চল, বলছেন কোথায়, বললেন আমার ওখানে। বলে তুমি তো পশ্চিমবঙ্গে, ওখানে প্রবল গন্ডগোল। বলে কোনো গন্ডগোল নেই, তোমার এখানে দীঘায় আমি নিয়ে যাবো সমুদ্র শান্ত, কোনো আওয়াজ পর্যন্ত রাত্রে পাবে না, তোমার ঘুম ভালো হবে। পুরী তো রাত্রিবেলা ডাকে, এত সমুদ্র গর্জনের মধ্যে আছো কি করে? জগন্নাথ দেব বলেছেন এটাই তো আমার জায়গা, আমি যাবো কি করে? বলে তোমায় যেতে হবে। জগন্নাথ দেব বলছেন যেতে পারি, কিন্তু কেন যাব? যেতে পারি কেন যাব নয়, আমি থামিয়ে নিয়ে যাচ্ছি না, আমি তোমায় নিয়ে যাচ্ছি জগন্নাথ দেব কালচারাল সেন্টার বানিয়ে। জগন্নাথ দেব কালচারাল সেন্টার আমি অন্য ধরনের খেলা খেলে দিয়েছি। মানুষের দেওর ট্যাক্সের টাকা খরচা করতে গেলে মন্দির আর মসজিদের নামে হয় না, সেজন্য নাম বদলে দিয়েছি। তুমি একবার এখানে ঢোকো, তুমি দেখবে কিভাবে তোমাকে বাংলার মানুষ আপন করে নেয়। জগন্নাথ দেবের মন বারণ করেছিল যে তুমি কেন যাচ্ছ, আর্জি করে দেখার পরে কি তোমার একটু সঙ্গীত ফিরল না? বলছেন এত করে আমায় ডাকছেন, বলছে তুমি তৃণমূলকে চিনতে পারো না, তুমি যাচ্ছ? বলে যেতে হবে, এত করে ডেকেছে। জগন্নাথ দেব ঢুকে পড়লেন। যেই জগন্নাথ দেব ঢুকেছেন, মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন এটাও জগন্নাথ ধাম, অর্থাৎ পুরীও ধাম, দীঘাও ধাম, মাঝখানে থামার ধাম। গন্ডগোল লেগে গেছে এখন জগন্নাথ দেবের পরিবারে। জগন্নাথ দেব এখন নিজেই একটু বেলাইনে চলে গেছে। উনি ভাবছেন আমি কি করলাম। উনি বলছেন যে আমি তো দেবতাদের লবিং শুনেছি, দেবতারা একে অন্যকে টুপি পরায় যায়, নারদ গন্ডগোল লাগিয়ে দেয় জানি, কিন্তু মানুষ যে দেবতার মাথায় টুপি পরিয়ে দিতে পারে এ আমি বুঝতে পারি। তারপরে জগন্নাথ দেব কি করবেন অগত্যা বলেছেন, কারণ আমরা প্রথম থেকে বলতাম না যে দেখুন আমরা তৃণমূল কংগ্রেসের বিসর্জন দেব বাবুঘাটে, কারণ বাবুঘাটের অনুমোদিত মুখ্যমন্ত্রী কার্নিভাল তৈরি করেছিলেন। দেবী দুর্গাকে পরিচিত করলো কে, সারা পৃথিবীতে চেনালো কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? দুর্গার মহিমা বাড়ালো কে? মমতা ব্যানার্জি। আবার কে? শোনা যাচ্ছিল তখন নাকি দেবাদিদেব মহাদেব কৈলাস থেকে স্পিড পোস্টে চিঠি পাঠিয়েছিলেন নবান্নে যে আমার বউকে যে মর্যাদা তুমি দিচ্ছ তার জন্য আমি কৃতজ্ঞ। দেখবেন কি পুজোর আবার কার্নিভাল, মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে আছেন, দুর্গা দেবী চলে যাচ্ছে, স্যালুট করতে করতে মুখ্যমন্ত্রী। আমরা বলেছিলাম উনি যখন স্যালুট দিলেন 15 বছর পরে আমরা বাবুঘাটে উনাকে পেয়ে মা দুর্গাকে স্যালুট করিয়ে তবে মায়ের বিসর্জন করাবো। কারণ এখন তো পঞ্জিকাও তৈরি করে দিচ্ছেন মমতা ব্যানার্জি, পঞ্জিকাও তৈরি করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। কবে বিসর্জন হবে দিন ঠিক করে দেবে, যাতে মহরম বা অন্য কিছুর অসুবিধা না হয়, তার জন্য মমতা ব্যানার্জি নতুন পঞ্জিকা, তৃণমূলী পঞ্জিকা। আমরা গুপ্ত প্রেস শুনেছিলাম, আমরা বিশুদ্ধ সিদ্ধান্ত শুনেছি, তারপরে এখন তৃণমূলী পঞ্জিকা এসে গেছে। আমরা যারা বিজেপি করি আমরা তো চাই মহরমের মিছিল আর দুর্গাপুজোর বিসর্জন একই রাস্তা দিয়ে একই সময়ে সমান্তরাল ভাবে এগিয়ে যায়। মুখ্যমন্ত্রী বলছেন না, দরকার হলে দুর্গা দুদিন পরে বিসর্জন হবে, যতই মহাদেব ওখান থেকে ডাকাডাকি করুক বউয়ের জন্য, যতই ডেকে পাঠাক, আমার ইচ্ছে না হলে আমি ছাড়বো না। মহরম শেষ করলে তবে আমি কৈলাসে যেতে দেবো। নীলকণ্ঠ পাখি উড়িয়ে দিলে আমার মনটাকে স্তব্ধ করতে পারবে না। মুখ্যমন্ত্রী আমাদের দুর্গাপুজো পর্যন্ত খণ্ড করছে। কোন দিন বলে দিতে পারেন যে 4টে ছেলে মেয়ে নিয়ে বারবার এসো না, দুটো দুটো করে নিয়ে এসো, এখানে জায়গার অসুবিধা হচ্ছে, দুর্গাকে তাই মেনে নিতে। দুর্গাও পুরো একটা বর্ষা বোঝায় নেই। হঠাৎ দেখলাম বলছে উত্তরবঙ্গে, মানে ভাড়াটা পার করে আসবে। কি হবে? দেবাদিদেব মহাদেব, ওকেই ধরতে হবে। ও যদি পার করে দিতে পারে, কোথায় করবে এখনো জমি পায়নি, কারণ উত্তরবঙ্গের জঙ্গলের কাঠ শেষ। ছোট ছোট নদী থেকে ইলিগাল স্যান্ড মাইনিং আর বোল্ডার লিফটিং এর কারণে নদী তার গতিমুখ বদল করে হাজার হাজার একরের চাষ জমিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। শুধু মানুষের বিরুদ্ধে নয়, এই সরকার প্রকৃতি বিরোধী সরকার। আপনি আলু চাষিদের কথা চিন্তা করবেন, চাষি আত্মহত্যা করলেই
সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে বিবাহ বহির্ভূত সঙ্গ। চাষি মারা গেলে বলছে মানসিক অবসাদ, প্রেমে ব্যর্থ। আচ্ছা, খালি পেটে এত প্রেম আসে কোথা থেকে একবার আপনি বলুন? পেট যদি খালি থাকে, প্রেম তো জানলার মধ্যে পালিয়ে যাবে। কিন্তু পশ্চিমবঙ্গে দেখি যত প্রেম, আর সমস্ত প্রেমের মধ্যে যুক্ত আছে কৃষকেরা। সেজন্য 11 জন কৃষক আত্মহত্যা করেছে গত মাসে। আলু চাষি আলিপুরদুয়ারে করেছে, বর্ধমানে করেছে, হুগলিতে করেছে, হাওড়ায় করেছে, চন্দ্রপুরায় করেছে। এইগুলো বর্তমান রাজ্যের পরিস্থিতি। চাল উৎপাদনে আমরা ছিলাম 3 নম্বর, এখন এসে দাঁড়িয়েছি ছিলাম 1 নম্বর, এখন 3 নম্বরে। আমাদের উপরে উত্তরপ্রদেশ, আমাদের পরিস্থিতি। আমের এখানে স্টোরেজের কি ব্যবস্থা, আম নিয়ে বাণিজ্য কিভাবে করা যায়, এই নিয়ে কিন্তু এই সরকারের কোনো চিন্তা ভাবনা নেই। এই সরকার দেবতার দরজায় দরজায় করছে। গণদেবতা কি? গণতন্ত্র যেটা শেষ কথা বলে, সেই মানুষ তৃণমূলকে বিদায় দিয়েছে। তৃণমূল নেই। তৃণমূলকে সরিয়ে দেওয়ার জন্য কোনো বোমার প্রয়োজন নেই, কোনো পুলিশ প্রয়োজন নেই, কোনো অপশক্তের প্রয়োজন নেই, কোনো সিআইএসএফ এর প্রয়োজন নেই। কারণ এখনো তৃণমূল কংগ্রেস চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত এখন ধরেছে পোস্টাল ব্যালট, দিকে দিকে পোস্টাল ব্যালট নিয়ে জটিলতা তৈরি করছে। ইংলিশ বাজারের ভোটারকে গাজলে পাঠিয়ে দিচ্ছে। সেখানে ভোট দিতে গেলে নিজেদের লোক বসিয়ে রেখে তাদের যাতে ভোট না হয় সেই ব্যবস্থা করেছে। এখন পোস্টাল ব্যালটের উপর রেখে চালাচ্ছে তৃণমূল। পুলিশ ওয়েলফেয়ার কি একটা সোসাইটির অ্যাপয়েন্ট, কি নাম আছে একজন, সেখানে সমস্ত পুলিশদের একত্রিত করেছে। পুলিশ এখন ইউনিফর্ম পরে বিজেপির অফিসে চলে এসেছে যে আর পাচ্ছি না, এবার আমরা শেষ চাই, আপনারা নামুন পথে। আমরা তো নেমে আছি। মানুষ বলছে খালি ভোট দেওয়ার ব্যবস্থা করে দিই। এবার নির্বাচন কমিশন যেরকম শুনতে পাচ্ছি, তাতে কিন্তু অবস্থা খুব কঠিন। বুথের ভেতরে যে দুটো ক্যামেরা থাকে, দুপুর 2টোর সময় বড় করে তৃণমূল ময়দা লাগিয়ে দেয়, আটা গুটি মাখে ভোটার দিকে লাগিয়ে দেয়। দুপুর 2টো থেকে ক্যামেরা শেষ। এবারে প্রার্থীর পকেটে ওই সমস্ত ক্যামেরাগুলোর অ্যাক্সেস থাকবে। 126 নম্বর বুথ অম্লান ভাদুরী তাদের নিজের স্মার্টফোনে টাইপ করবে, ভেতরে ছবি দেখতে পাবে। আপনাদের ভোটার লিস্ট, আপনাদের ছবি সব ভোটার আইডি পরীক্ষা করবে কে? একদম বাইরে দাঁড়িয়ে এজেন্টরা বেশি লাফালাফি করবে না। তৃণমূল কংগ্রেসের অবস্থা শেষ। যদি উত্তরবঙ্গের রাজনীতির সঙ্গে মালদার রাজনীতির সঙ্গে আমাদের ফারাক্কা ওপারের রাজনীতির কিছু পার্থক্য আছে, সেজন্য উত্তরবঙ্গ এমনিতেই আমাদের আশীর্বাদ দিয়েছে। ফার্স্ট রাউন্ডে আপনারা গোলের সংখ্যাটা একটু বাড়িয়ে, আপনারা গোলের সংখ্যাটা বাড়িয়ে দিয়ে চাপ করুন। ফারাক্কা ওপার থেকে আমরা নামবো, কারণ তৃণমূল তো আবার খেলার ভাষা বলছে। তৃণমূল বলছে খেলা হবে, কোথায় খেলা হবে কেউ জানে না। রাজনীতি খেলা নয়। আসলে তৃণমূল প্রশাসন, গুন্ডা, নেতা, নেত্রী, মন্ত্রী, শান্তি সবাইকে মিলে একটা তালগোল পাখি ফুটবলের মতো হয়ে গেছে, আর সেটা নিয়ে দৌড়দৌড়ি করছে। আবার একজন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরাধিকারী, তিনি আবার বললেন চ্যালেঞ্জ করছি। কাকে চ্যালেঞ্জ করছেন? পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাধীন ভারতের ইতিহাসে যার মতো ভোট কুশলী জন্মগ্রহণ করেননি। তিনি কে? অমিত শাহ। বলে যদি অমিত শাহ আসে তাহলে রবীন্দ্রসঙ্গীত শোনাবো 4 তারিখে বিকেলে, আর ডিজেও বাজাবো। বলে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে, ভেবে দেখুন। প্রথমেই তো উপরেই রবীন্দ্রনাথ চমকে চলতে উঠেছে, কারণ এমনিতেই আমাদের মুখ্যমন্ত্রীর প্রতিভা তো ছোট নয়। রবীন্দ্রনাথ আমাদের গীতাঞ্জলি দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী আমাদের পথাঞ্জলি দিয়েছেন। রবীন্দ্রনাথ আমাদের গীত বিতান দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী আমাদের কবিতা বিতান দিয়েছেন। আজকে রবীন্দ্রনাথের পরিবার আমাদের বিশ্বভারতী দিয়েছিল, মুখ্যমন্ত্রী আমাদের বিশ্ব বাংলা দিয়েছেন। এবার বলছেন ডিজে বাজাবে। 4 তারিখ থেকে ক্ষমতা একবার উনি জানিয়ে দিয়েছেন, ক্ষমা চেয়ে নিয়েছেন, উনি থাকতে পারবেন না, তার কাজ আছে। 4 তারিখে আমরা বরঞ্চ একটা কাজ করব, আপনাকে যিনি চ্যালেঞ্জ দিয়েছেন তাকে গ্রিন করিডোর তৈরি করে আমরা
ওই দমদম বিমানবন্দরে পৌঁছে দেবো। রাখিবার অবশ্যই অনেক তৃণমূলের বিপ্লবী আছে, আগুন থেকেও বিপ্লবী, একদম মুক্তি করে তো জগৎ হুমকিতে শেষ করে দিচ্ছে নরেন্দ্র মোদী। যে জানবেন যত বেশি হুমকি দেয়, সে গভীর রাতে তত বেশি ফোন করে বলে আছি, আমিও আছি, একটু চাপে আছি তো ক্ষমা করবেন। এটাই হচ্ছে তৃণমূল। এভাবেই দলটা চলেছে। এই দলটাকে এবার শেষ করে দিন, সময় এসছে। ইংলিশ বাজার কেন্দ্র থেকে আমাদের প্রার্থী অমলান ভাদুরীকে চাকরিতে জয়ী করুন। যারা এখানে বসে আছেন প্রত্যেকেই রাজনৈতিক কর্মী বলে ছিলেন, কাউকে দল থেকে আপনারা দেখেন, এরা সবাই আপনাদের মধ্যে থেকে কাউন্সিলর হয়েছে, জিতেছেন। ও তোমার নামটা বলা হয়নি, বাদ চলে গেছে, মুসলিম নামও উঠে দাঁড়িয়ে পড়েছে। তাই এটা আমাদের একটা পরিবারের মধ্যে এখানে পার্টি। আপনারাও দীর্ঘদিন আমাদের সঙ্গে আছেন। আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন। দীর্ঘদিন জনসংঘের সময় থেকে যারা আমাদের এখানে রাজনীতি করেছেন, অনেকেই আপনারা চেনেন। হরিপ্রসন্ন মিশ্র বার্ধক্যজনিত কারণে আমাদের মধ্যে নেই, বিনয়দা আমাদের মধ্যে নেই, অজিতদা চলে গেছেন, সন্তোষ শুকুল চলে গেছেন, জহরদা চলে গেছেন, জওহরলাল নেত্রা, অনেকে আমাদের মধ্যে চলে গেছেন, ফরিদরা চলে গেছেন, প্রদ্যুৎদা চলে গেছেন। কিন্তু তারপরেও আমরা যারা আছি, আমিও সিনিয়র সিটিজেন হয়ে গেছি। আমার জীবদ্দশায় অন্তত একটা জিনিস দেখে যেতে পারছি, যে শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হচ্ছে। গঙ্গা সাগর পর্যন্ত বিজেপির সরকার। এই মালদার মানুষ যারা দীর্ঘদিন ধরে জনসংঘের সময় থেকে এই ইংলিশ বাজারে ভারতীয় জনতা পার্টিকে তিল তিল করে বেড়ে উঠতে সাহায্য করেছেন, তাদের সকলকে আমার প্রণাম, আমার শুভেচ্ছা, আমার অভিনন্দন। পয়লা বৈশাখ চলে গেছে, এই নতুন বছর আপনাদের ভালো যাক, আনন্দে যাক। কিন্তু মুখ্যমন্ত্রী আবার বলছেন ওটা এ রাজ্যের জন্মদিন, ওটা আমরা মানি না। জন্মটা এই রাজ্যে যিনি জন্ম দিয়েছিলেন সেটা হয়েছিল 1947 সালের 20 জুন। সেটা হয়েছিল ওই শিবেন্দু শেখর রায়ের জন্য, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য, মেঘনাথ সায়ের জন্য, সুনীতি কুমার চ্যাটার্জির জন্য, রমেশ চন্দ্র মজুমদারের জন্য, যদুনাথ সরকারের জন্য, হিন্দু কংগ্রেস বিধায়কদের জন্য, জ্যোতি বসু, রতনলাল ব্রহ্ম বক্তব্যের বিপরীতে গিয়ে ভোটদানের জন্য তারা পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন। তাই মালদা আবার যাতে হাতের বাইরে না চলে যায়, তার জন্য সচেতন হন। নিজের স্বার্থে, পরিবারের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে বিজেপিকে ভোট দিন, সপরিবারে দিন। আপনার ভোট, আপনার প্রিয়জনের ভোট, আপনার প্রতিবেশীর ভোট, আপনার বন্ধুর ভোট, সংঘবদ্ধভাবে ভোট। এই ভোট প্রকৃত পরিবর্তনের ভোট, এই ভোট ধর্ম রক্ষার ভোট, এই ভোট অস্তিত্ব রক্ষার ভোট। এই ভোটের মধ্যে দিয়ে আপনারা বিজেপিকে প্রতিষ্ঠা করবেন, এই আবেদন রাখছি। অনেকক্ষণ কথা বললাম, গলা ব্যথা, এক কাপ চা পাবো কিনা জানেন এবং প্রতিশ্রুতি হল যদি আশেপাশে কেউ খাওয়ার ভালো লাগবে। ধন্যবাদ। জয় শ্রীরাম।